আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আমি আলোচনা করব নিম গাছ গল্পটি নিয়ে। নিম গাছ গল্পটির প্রথমে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, এটার মূল ভাব নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটি ক্যারেক্টার আছে অর্থাৎ চরিত্র, সেগুলো নিয়ে কথা বলবো। নিম গাছ গল্পটির মধ্যে আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিব যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে। তো যাই হোক, প্রথমে আমাদের আলোচনা হচ্ছে বনফুল নিয়ে। লেখক পরিচিতি বনফুল, তিনি তার সম্পূর্ণ নাম নিয়ে আলোচনা করব, তার জন্মসাল, মৃত্যুসাল এবং কি কি তিনি গুরুত্বপূর্ণ উপন্যাস, প্রবন্ধ বা গল্প তিনি আমাদের এখানে লিখে গেছেন যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, কবি পরিচিতিতে মূলত বোঝানোর কিছু থাকে না, মোটামুটি ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হয়, এটাই হচ্ছে আসলে লেখক পরিচিতির ধারণা। বনফুল, যার জন্ম হচ্ছে 19শে জুলাই 1899 সালে। 1899 সালে তোমাদের বইয়ের আরও দুইজন কবি জন্ম, এক হচ্ছে কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন জীবনানন্দ দাশ। তো আমরা তিনজন কবিকে একই সালেই জন্ম পাচ্ছি, তো এগুলো পরীক্ষা আসতে পারে। এরপরে এই কবির প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, আর বনফুল এটা তার হচ্ছে একটি ছদ্মনাম। এই বনফুল নাম দিয়ে তিনি বিভিন্ন গল্প উপন্যাস লিখেছেন, সেজন্য তাকে এই নামটাই বলা হয়, ছদ্মনাম ব্যবহার করা হয়। সাহিত্যিক পরিচয়: অভিনব এক পাতা আধ পাতার গল্প লিখেছেন যেগুলো আকারে খুবই ছোট, বাস্তব জীবনে জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে ধাবিত হয়ে আছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আছে ম্যাট্রিক পাশ করেন পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং বিএ পাশ করেন পাটনা মেডিকেল কলেজ থেকে। উল্লেখযোগ্য গ্রন্থ, যে গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট, গল্পগ্রন্থের মধ্যে হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরও কিছু গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্মী, উর্মিমালা বা দূরবীন। উপন্যাসের মধ্যে আছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দৌরাত্ম্য, নির্মোক, সেও আমি, জঙ্গম, অগ্নি। কাব্যগ্রন্থের মধ্যে আছে বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা বা চতুর্দশ প্রতিবলী কবিতা, এগুলো মাথায় রাখবা। জীবনী তিনি লিখেছেন শ্রী মধুসূদনকে নিয়ে, তিনি জীবনী নাটক লিখেছেন, বিদ্যাসাগরকে তিনি নাটক লিখেছেন। সবশেষে এই উল্লেখযোগ্য কবি মারা যায় 1969 সালের 9 ফেব্রুয়ারি কলকাতাতে। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1899 সালে তার যে জন্ম, এই জন্মসালটা। আচ্ছা, এবার আমরা নিম গাছ গল্পটির শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। দেখো শব্দ অর্থের মধ্যে কি কি আছে। শব্দ অর্থের মধ্যে আছে ছাল। ছাল শব্দের অর্থ হচ্ছে বাকল, এখানে নিম গাছের বাকলের কথা বলা হয়েছে বা নিম গাছের ছালের কথা বলা হয়েছে। যকৃত, যকৃত শব্দের অর্থ হচ্ছে কলিজা বা লিভারকে বোঝায়, সেটা হচ্ছে যকৃত। যেমন মেরুদণ্ডী প্রাণীর পেটের ডান দিকে অবস্থিত বৃহদায়কার অঙ্গ। নিম গাছের পাতা যকৃতের জন্য বেশ উপকারী একটা জিনিস। সাওরে, সাওরে শব্দের অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র। প্রশংসায় পঞ্চমুখ, প্রশংসায় পঞ্চমুখ বলতে বোঝাচ্ছি প্রশংসা মুখফোর হওয়া বা বারবার প্রশংসা করা। শিলে পেশা, শিল পাটায় বাটা, আমরা শিল পাটা তো দেখেছি, সেটাই বাটায় হচ্ছে শিলে পেশা। এবার দেখো হচ্ছে আমরা এই পাশে যাব, মহা ঔষধ। মহা ঔষধ সম্পর্কে বলা হচ্ছে অব্যর্থ বা ফলদায়ী ওষুধ, যেটা বিফলে যায় না, সেটাই হচ্ছে মহা ঔষধ। এরপরে বিজ্ঞ, বিজ্ঞ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত, যার অনেক জ্ঞান আছে, সেটাই হচ্ছে বিজ্ঞ। গৃহকর্ম নিপুণা, গৃহের কাজে অতিশয় দক্ষ। কবিরাজ, কবিরাজ বলতে বোঝাচ্ছে যিনি গাছগাছালি পরিশোধন, মনুষ্য রোগের চিকিৎসা করেন। অব্যর্থ বলতে হচ্ছে যা বিফলে যায় না বা যখনও খারাপ উদ্দেশ্যে ব্যবহার হয় না, সেটা হচ্ছে অব্যর্থ। তো নিম গাছ গল্পটি যেহেতু ছোট, এখান থেকে শব্দ অর্থগুলো ছোট নিয়ে আসা হয়েছে বা অল্প নিয়ে আসা হয়েছে, বাট যেগুলো নিয়ে আসা হয়েছে না কেন সেগুলো বারবার পরীক্ষায় আসে, তো ভালো করে পড়ার ট্রাই করবে। এবার আমরা দেখব হচ্ছে আমাদের মূল ভাব, অর্থাৎ আমাদের বনফুলের এই গল্পটির মধ্যে থেকে আসলে আমাদের নিম গাছ গল্পটির মধ্যে আসলে কি বলা হয়েছে, আমরা সেই মূল ভাব নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে আছে হচ্ছে, বনফুল রচিত নিম গাছ গল্পটি আকারে ছোট হইলে এর অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত গভীর ও উল্লেখযোগ্য। নিম গাছ অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণ সম্পন্ন একটি বৃক্ষ। মানুষ এর পাতা, ডাল ও ছাল নিজের প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু বিনিময় গাছটির কোনো যত্ন কেউ নেয় না। নিম গাছ অনেক উপকারী গাছ, একটি ঔষধি গাছ। সেই ঔষধি গাছের গুণাগুণ এই গল্পের মধ্যে আলোচনা করা হয়েছে। নিম গাছ মানুষের অনেক সেবা যত্ন করলে বিনিময়ে মানুষ নিম গাছের কোনো সেবা যত্ন করেন না। এটি সমাজে সেই সুবিধাবাদী মানুষের স্বভাবকে ফুটিয়ে তোলা যারা শুধুমাত্র নিজের প্রয়োজনে অন্যের সাহায্য নেয় কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না। আসলেই আমাদের সমাজে নারীর আত্মমর্যাদা সম্পর্কে আলোচনা করা আছে। নারী অনেক গৃহের কাজ করে কিন্তু বিনিময়ে সে কারোর কাজ পায় না, সে সম্পর্কে বিস্তারিত অনেক বলা আছে। সাধারণ মানুষ নিম গাছকে শুধু প্রয়োজনের নজরে দেখলেও একজন কবি এসে এর রূপের প্রশংসা করেন। কবির দৃষ্টিতে নিম গাছটি কেবল একটি দরকারি বস্তু নয় এবং বরং সৌন্দর্য একটি আধার।
কবির এই ভিন্নধর্মী মূল্যায়ন গাছটির মনে কৃতজ্ঞতা বোধ জাগিয়ে তোলে এবং সে কবির সাথে চলে যেতে চায়। গল্পের শেষে বাক্যটি ওদের বাড়ির গৃহকর্ম নিপিনা লক্ষ্মী বউটা ঠিক একই দশায় গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এখানে নিম গাছ মূলত বাঙালি সমাজের অবহেলিত কিন্তু অপরিহার্য নারী বা গৃহবধূর প্রতীক। নিম গাছের শিকড় যেমন মাটির গভীরে ছড়িয়ে পড়ার কারণে সে চাইলে কবির সাথে যেতে পারে না, তেমনি বাড়ির লক্ষ্মী বউটি সংসারে মায়ের জালে এমনভাবে আবদ্ধ থাকে, শত অনাদর অবহেলা সত্ত্বেও সে কোথাও চলে যেতে পারে না। নিম গাছ গল্পের মাধ্যমে লেখক বনফুল নিঃস্বার্থভাবে সেবা করে যাওয়া মানুষদের প্রতি সমাজে উদাসীনতা এবং সংসারে অদৃশ্য মায়া বন্ধনে আটকে পড়া মানুষের ট্র্যাজেডিকে তুলে ধরেছেন। বনফুলের এই গল্পটা দেখলে মনে হয় কি যে আমরা কবিতা পড়ছি, কারণ লাইন টু লাইন ব্যাখ্যা করা আছে। প্রথমে তিনি নিম গাছ একটি উপকারী গাছ, নিম গাছ অনেক ঔষধি গাছ, নিম গাছের ছাল বাকল পাতা ডাল সবকিছুই মানুষের উপকারে লাগে। কবিরাজরা নিম গাছের এই সকল কিছু দিয়ে ওষুধ বানিয়ে মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করে, এর কারণে কবিরাজরা প্রচুর নিম গাছের প্রশংসা করে। বাড়ির পাশে নিম গাছ যদি গজায় বিজ্ঞরা বা জ্ঞানী মানুষরা অনেক খুশি হয়, কিন্তু বিনিময়ে নিম গাছের কেউ সাহায্য সহযোগিতা করে না বা ভালোবাসে না। কিন্তু অনেকদিন পর একটা নতুন লোক আসলো নিম গাছের সামনে, এসে নিম গাছের প্রচন্ড প্রশংসা করলেন, কিন্তু নিম গাছের ছাল বাকল ডাল কোনো কিছুই ছিল না। কিছুক্ষণ নিম গাছের সৌন্দর্যের দিকে তাকিয়ে থেকে প্রশংসা করে আবার চলে গেলেন। এই জিনিসগুলো দেখে নিম গাছের অনেক ভালো লাগলো, তারও ইচ্ছা করতে লাগলো সেই লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু নিমের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বাঁধা, সেজন্য সে চাইলেও লোকটির সঙ্গে যেতে পারলো না। আর যদি যেতেই হয় নিম গাছটাকে ওই শিকড় ছেড়ে তারপর যেতে হবে, আর ওই ছেড়ে যাওয়া মানেই হচ্ছে তার মারা যাওয়ার লক্ষণ বা সে মারা যাবে। তো এই গল্পটি বোঝানোর পরে গল্পের একেবারে শেষ যে লাইনটি, যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একই দশা, এই যে একই দশা, এটা হচ্ছে একটা ম্যাজিক বাক্য। এই বাক্যটা দ্বারা লেখক নিম গাছের সঙ্গে আমাদের আশেপাশে গৃহবধূর তুলনা করেছেন, যে গৃহবধূরা হচ্ছে অনেক অবহেলিত, তারা সংসারে অনেক কাজ করে সেবা করে, কিন্তু বিনিময়ে তারা কোনো ভালোবাসা সহযোগিতা যত্ন পায় না, সেটার একটা দিক এখানে প্রকাশ পেয়েছে। অর্থাৎ নারীর আত্মত্যাগ, নারীর আত্মমর্যাদা বা নারীর যে অবহেলিত সে সকল দিক দিয়ে লেখক একটা নিম গাছের সঙ্গে তুলনা করছেন। আচ্ছা, এবার বেসিক জিনিস বা মূল ভাবটা বুঝলাম, আমরা আলোচনা করব চরিত্র নিয়ে। এই গল্পের মধ্যে বেশ কয়েকটি চরিত্র আছে, চরিত্রগুলো হচ্ছে প্রথমে নিম গাছ। নিম গাছ হচ্ছে একটা চরিত্র। নিম গাছ গল্পে নিম গাছ নিঃস্বার্থ উপকারী ব্যক্তি চরিত্রের প্রতিনিধি। লক্ষ্মী বউ, নিম গাছ গল্পে নিম গাছ রূপে উপকারী চরিত্র একটি লক্ষ্মী বউ। কবিরাজ, নিম গাছ গল্পের অন্যতম চরিত্র কবিরাজ, যে নিম গাছের প্রশংসা করে। কবি, একটা নতুন লোক, একে নতুন লোকও বলা যায়। নতুন লোক নিম গাছ গল্পের ভিন্ন ধরনের একটি চরিত্র। ওকে ফাইন, আমরা চরিত্র পরিচয় নিয়ে আলোচনা করে ফেললাম। এবার আমরা যাব এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা যেগুলো আলোচনা করব বা যেগুলো আমরা বেশি করে পড়বো, সেটা হচ্ছে বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, এটা ইম্পর্টেন্ট। নিম গাছ এই গল্পটি বনফুলের অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর নিম গাছ গল্পে নিম গাছের বিভিন্ন উপকারিতার কথা বর্ণনা করা আছে। তারপর দেখো, খোস পাঁচড়া দাঁত চুলকানি ইত্যাদি চর্মরোগের অব্যর্থ মহৌষধ হিসেবে নিম গাছের পাতা এবং ছাল খুবই ব্যবহৃত হয়। যেমন আমাদের যে স্কিনের রোগগুলো হয়, যেমন অনেকে চুলকানি হয়, ঘা পাচড়া হয়, দাঁত হয়, এগুলাতে নিমের ওষুধ খুব কার্যকরী, কারণ নিম খুব ওষুধি গাছ, তেতো হয়ে থাকে। তো তেতো জিনিস যদি লাগানো হয় তাহলে এগুলো খুব দ্রুতই রোগ নিরাময় করা সম্ভব হয়। এরপরে দিক কি বলেছে, বাড়ির পাশে নিম গাছ জন্মালে বিজ্ঞরা খুশি হন। কবিরাজরা এর মানে নিমের ভেষজ গুণের প্রশংসায় পঞ্চমুখ থাকে, কারণ নিম গাছের কাছ থেকেই বাড়ির বিজ্ঞরা উপকার পায় এবং কবিরাজও উপকার পায়, সে কারণে তারা প্রচন্ড পরিমাণে প্রশংসায় পঞ্চমুখ থাকে এবং খুশি হতে থাকেন। তারপরে দেখো, নিম গাছের যখন নতুন পাতার মাঝে থোকা থোকা সাদা ফুল ফোটে, তখন মনে হয় সবুজ সাগরে নীল আকাশ থেকে একঝাঁক নক্ষত্র নেমে এসেছে। দেখো, আমরা সবাই জানি, এটা একটু বুঝাই তোমাদের, নিমের পাতা আছে, নিমের পাতা যেটা হচ্ছে সবুজ কালারের, সবুজ। আচ্ছা, নিমের পাতা হচ্ছে সবুজ, নিমের পাতা যেটা সবুজ কালার, হ্যাঁ। আর অন্যদিকে নিমের ফুল যেটা হচ্ছে সাদা, ছোট ছোট তারার মতো, নক্ষত্রের মতো। তো এখানে লেখক নিমের সবুজ পাতাগুলা, গাঢ় সবুজ পাতাকে তিনি সাগরের সঙ্গে মিলিয়েছেন। সাগর, সে সাগরের আরেকটা নাম হচ্ছে শাওরে বা শাওর, ঠিক আছে, তার সঙ্গে মিলিয়েছেন।
আমরা দেখি নিমের ফুল, সাদা সাদা ফুলগুলাকে লেখক নক্ষত্রের সঙ্গে মিলিয়েছেন, অর্থাৎ তারা। এই হচ্ছে নিমের বর্ণনা, যে যিনি নিম গাছের বিশাল ফুলকে, বা যে নতুন লোকটি আসছিল সে লোকটি নিম গাছের পাতাকে সবুজ সাগরের সঙ্গে মিলিয়েছেন এবং নিমের ফুলকে নক্ষত্রের সঙ্গে মিলিয়েছেন। সৌন্দর্য মুগ্ধ একজন কবি নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করেছেন। নিম গাছটির সৌন্দর্য মুগ্ধ কবির সাথে কোথাও চলে যেতে চায়, কিন্তু শিকড় মাটির অনেক গভীরে থাকায় সে যেতে পারে না। এটা হচ্ছে প্রতীকী গল্প। নিম গাছ একটি মূলত প্রতীকী গল্প, অর্থাৎ নিম গাছের সঙ্গে একটি গৃহবধূর তুলনা বা মেলানো হয়েছে। নিম গাছের প্রতীকী সংসারে নারীর অবদান, অবস্থান, অবহেলার দিক বর্ণনা করা হয়েছে। আমাদের আশেপাশে যে গৃহবধূগুলো আছে তারা সমাজে কতটা পরিমাণে অবহেলিত, তাদের সেই অবহেলিত অবস্থানের কথা এখানে তুলে ধরা হয়েছে। আজকে এই পর্যন্ত আলোচনা করব, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।